আজ আমরা গ্যাব্রিয়েল ওকারার একটা অসাধারণ কবিতা নিয়ে কথা বলবো। স্নোফ্লেক্স সেল জেন্টলি ডাউন। নামটা শুনলেই কেমন একটা শান্ত সুন্দর ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু এই কবিতাটা আসলে শুধু প্রকৃতির বর্ণনা নয়। এর গভীরে লুকিয়ে আছে মানব আত্মা, জীবন মৃত্যু আর আধ্যাত্মিক জাগরণের মতো অনেক গভীরে কথা। তো চলুন একসাথে এই কবিতার প্রত্যেকটা স্তর খুলে দেখা যাক। কবিতাটা শুরুই হচ্ছে কি সুন্দর একটা লাইন দিয়ে, দ্য স্নোফ্ল্যাক্স সেল জেন্টলি ডাউন ফ্রম দ্য মিস্টি আই অফ দ্য স্কাই। মানে আকাশের কুয়াশাচ্ছন্ন চোখ থেকে তুষার কণাগুলো ধীরে ধীরে ভেসে নামে। ভাবুন একবার, কবি বলছেন আকাশের নাকি চোখ আছে। এই একটা ছোট্ট কথাতেই কিন্তু পুরো প্রকৃতিটা জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন আমরাও ওই শান্ত ধ্যানমগ্ন জগতের একটা অংশ হয়ে গেছি। আচ্ছা, কবিতার গভীরে তো আমরা যাবই, তবে তার আগে যিনি এই কবিতাটা লিখেছেন সে গ্যাব্রিয়েল ওকারা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কি বলেন? কারণ একজন কবির জীবন আর তার চারপাশের দুনিয়াটা না বুঝলে অনেক সময় তার লেখার আসল মানেটা ঠিকঠাক ধরা যায় না। তো গ্যাব্রিয়েল ওকারা ছিলেন নাইজেরিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ কবি। তাকে বলা হয় ইংরেজিতে লেখা প্রথম আধুনিক আফ্রিকান কবিদের একজন। তার লেখায় সবসময় আফ্রিকান সংস্কৃতি, প্রকৃতি আর পুরনো ঐতিহ্যের সাথে নতুন আধুনিকতার যে একটা সংঘাত, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উঠে আসত। বলা যায় তার কাজের মধ্যে দিয়েই আফ্রিকান সাহিত্য যেন বিশ্বমঞ্চে একটা নতুন জায়গা করে নিয়েছিল। তো চলুন এবার সরাসরি কবিতায় ফেরা যাক। আমরা শুরুতেই বলছিলাম যে তুষারপাতের দৃশ্যটা খুব শান্ত, কিন্তু আসলেই কি তাই? নাকি এই শান্ত পরিবেশের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? কবি কিন্তু এখানে তুষারপাতকে একটা অন্ত্যেষ্টি ক্রিয়ার সাথে তুলনা করেছেন। বেশ অন্যরকম একটা ভাবনা, তাই না? এই লাইনটা খেয়াল করুন। কবি বলছেন, শীতের পাতা ঝরে যাওয়া খালি ডালপালাগুলো বরফের ভারে এমনভাবে ঝুঁকে পড়েছে, ঠিক যেন শোকে কাতর কোনো মানুষ। কি অসাধারণ একটা ছবি ভাবুন! কবি এখানে প্রকৃতির ওপর মানুষের দুঃখের অনুভূতিটা চাপিয়ে দিয়েছেন। এতে পুরো দৃশ্যটাতেই একটা বিষণ্ণতার ছোঁয়া লেগেছে। এর পরের রূপকটা আরও শক্তিশালী। কবি বলছেন এই সাদা তুষারটা যেন একটা ফিউনারাল ক্লথ বা সাদা কাফনের কাপড়, যা ধীরে ধীরে পুরো পৃথিবীকে ঢেকে ফেলছে। এই ছবিটা একদিকে যেমন মৃত্যুর কথা বলছে, তেমনি আবার এক ধরনের শান্তি আর চূড়ান্ত নীরবতার কথাও মনে করিয়ে দেয়। আর এখানেই কিন্তু কবিতার আসল মজাটা। দেখুন, একদিকে আছে কাফনের কাপড়, যা শেষ হয়ে যাওয়ার মৃত্যুর প্রতীক। আবার অন্যদিকে আছে ডেথলেস আর্থ বা অবিনশ্বর পৃথিবী, যেখানে জীবন চলতেই থাকে, নতুন করে শুরু হয়। এই দুটো একদম বিপরীত জিনিসকে কবি একসাথে এনেছেন, আর এটাই কবিতাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। কবিতাটা এতক্ষণ বেশ বিষণ্ণ একটা আভে ছিল, তাই না? কিন্তু ঠিক এখানেই একটা মোড় আসে। হঠাৎ করেই সুরটা বদলে যায়। বিষাদ থেকে কবিতাটা আশার দিকে এগোতে থাকে। কিভাবে? গল্পের যে বক্তা, তিনি ঘুমিয়ে পড়েন আর একটা স্বপ্ন দেখেন, আর এই স্বপ্নটাই পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। এই স্বপ্নটা একদম জীবন্ত, সব ছবিতে ভরা। যেমন বক্তার ভেতরে কালো পাখি উঠছে, বাসা বানাচ্ছে, এটা হলো সৃজনশীলতার প্রতীক। আবার দেখুন, পাম গাছে ফলের জায়গায় জ্বলজ্বল করছে সূর্য, এটা জীবনের আলো, প্রাণশক্তির প্রতীক। আর গাছের শেকড়গুলো এতটাই শক্তিশালী যে যারা গাছটা উপড়ে ফেলতে এসেছে তাদের কোদাল আটকে দিচ্ছে। বাইরের ওই ঠান্ডা বরফে ঢাকা দুনিয়ার সাথে এই স্বপ্নের কোনো মিলই নেই, তাই না? একদম উল্টো। স্বপ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছবিটা, সেটা হলো সানস ফর ফ্রুটস, মানে ফলের বদলে সূর্য। এটা কিন্তু কোনো সাধারণ ফলের কথা বলা হচ্ছে না। এই সূর্য আসলে জীবনের আলো, আমাদের ভেতরের শক্তি, নতুন কিছু তৈরি করার ক্ষমতা, আর সেই আধ্যাত্মিক একটা অনুভূতি যা একমাত্র প্রকৃতি আমাদের দিতে পারে। কিন্তু স্বপ্নটা এখানেই শেষ নয়। এর পরের অংশে কবি আমাদের সমাজের মূল্যবোধ নিয়ে একটা বড় প্রশ্ন তুলেছেন। তিনি দেখাচ্ছেন যে মানুষ প্রকৃতির এই অমূল্য উপহারগুলোকে কিভাবে দেখে, বা বলা ভালো কিভাবে ভুল চোখে দেখে। আসলে প্রশ্নটা হলো, প্রকৃতির দেওয়া এই উপহারের আসল দাম কত? একদিকে আছে প্রকৃতির এই আধ্যাত্মিক দান, আর অন্যদিকে আছে মানুষের জাগতিক লোভ বা চাওয়া পাওয়া। এই দুইয়ের মধ্যে যে সংঘাত, সেটাই এই অংশে ফুটে উঠেছে। ব্যাপারটা কি হয় দেখুন, যারা গাছটা কাটতে এসেছিল তাদের হাতে যখন ওই সূর্যগুলো দেওয়া হয়, তারা কিন্তু একটুও খুশি হয় না, বরং তারা মুখ বাঁকায়। কেন? কারণ ওই সূর্যগুলো নাকি সোনার মতো চকচকে ছিল না। ভাবা যায়? এই একটা লাইনের মধ্যে দিয়েই কবি আমাদের বস্তুবাদী মানসিকতাকে কড়া সমালোচনা করেছেন। আমরা আধ্যাত্মিক আলোর চেয়ে সোনার চাকচিক্যকেই বেশি দামি মনে করি। তাহলে এত কিছুর পর এবার আমরা কবিতার একদম শেষ পর্যায়ে আর সবচেয়ে গভীর অংশে চলে এসেছি।
স্বপ্নটা ভেঙে যাওয়ার পর বক্তা যখন জেগে ওঠেন তখন তিনি চারপাশের প্রকৃতিকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করেন। এটাকে একটা আধ্যাত্মিক জাগরণও বলা যেতে পারে। জেগে উঠে বক্তা কিন্তু সেই নুয়ে পড়া অ্যালাম গাছগুলোকেই আবার দেখছেন, কিন্তু এবার আর তার কাছে ওগুলোকে শোকাহত মনে হচ্ছে না। তার দেখার চোখটাই বদলে গেছে। এখন তার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে গাছগুলো যেন সাদা পোশাক পরা মুসলিম, যারা সন্ধ্যার নামাজে সিজদা করছে। কি অসাধারণ একটা তুলনা! যে দৃশ্যটা আগে ছিল শোকের, সেটাই এখন হয়ে গেছে পবিত্র উপাসনার। আর কবিতার একদম শেষ লাইনটা যেন পুরো কবিতার সারমর্ম তুলে ধরে। পৃথিবীকে দেখে মনে হচ্ছে মন্দিরের ভেতর কোনো দেবতার মুখের মতো, একই সাথে রহস্যময় আর পবিত্র। বক্তা শেষ পর্যন্ত বুঝতে পারেন যে এই পৃথিবীটাই আসলে ঐশ্বরিক, শান্ত, গভীর আর পবিত্র। প্রকৃতি নিজেই এখানে ঈশ্বর। তো এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। গ্যাব্রিয়েল ওকারা তো দেখিয়ে দিলেন যে প্রকৃতির এই নীরবতার মধ্যেই আধ্যাত্মিক শান্তি লুকিয়ে আছে। কিন্তু আমাদের এই আজকের কোলাহল, এই ব্যস্ততার পৃথিবীতে আমরা কি আদৌ প্রকৃতির সেই নীরব প্রার্থনা শোনার জন্য একটু থামি বা শোনার চেষ্টা করি?